সচ্চা ধন যে কেউ নিতে পারে না, যে কেউ চুরি করতে পারে না, এ জন্মে তো আমাদের সাথেই থাকে, মৃত্যুর পরেও আমাদের সাথেই যায়। এই জন্মে যেখানে আপনি শেষ করছেন, পরের জন্মে সেখান থেকে শুরু হবে। 31 মার্চ যত ব্যালেন্স থাকে ইন্টারেস্টের হিসেব করে ব্যাংক ম্যানেজার, ব্যাংকের লোকজন একদম হিসেব করে একদম কম্পিউটারে ফেলে, আগে তো কাগজ পেনে করতো, এখন তো একদম ট্যাক করে দিয়ে দিল, সঙ্গে সঙ্গে চলে আসলো। পুরো ব্যালেন্স আপডেট করে দেয় 1 এপ্রিল। তো আপনার কাছে ধন কি আছে, আপনি কতটা সঞ্চয় করেছেন, কত ধ্যান করেছেন, কত সেবা করেছেন, এই হলো আপনার প্রকৃত সাধনা। আর বাকি যা কাজ করেছেন তো করেছেন, তার সাথে এই হলো প্রকৃত ধন। ধন যে আপনাকে, আপনার কাছ থেকে কেউ নিতে পারে না, যে আপনার কাছ থেকে কেউ চুরি করতে পারে না, আর আপনার সাথেই থাকে এবং আপনার সাথেই যায়। তো সেই ধনকে একত্রিত করুন, ঠিক আছে? তো আজকে আমাকে কেউ জিজ্ঞেস করছিল যে অ্যাডভান্স কোর্সের জন্য কি কি বলবো, অনেক কিছুই বলা যায়, ঠিক আছে? তো অনেক কিছুই বলা যায়। আমাদের অস্তিত্বের কটা স্তর? 7টা স্তর। কি কি? শরীর, শ্বাস, মন, বুদ্ধি, মেমোরি, ইগো আর সেলফ, আমরা সবাই জানি। এই 7টা স্তরকে গুরুদেব বলেন, এই 7টা স্তরকে জানাই হলো ব্রহ্মজ্ঞান। তো ব্রহ্মজ্ঞান শুরুতেই হয়ে গেছে। আচ্ছা, গুরুদেব বলে হ্যাপিনেস করছি ব্রহ্মজ্ঞান। গুরুদেব নিজেও ম্যানুয়ালকে প্রণাম, আমরা কতবার ম্যানুয়াল দিয়েছি গুরুদেবের সাথে, গুরুদেবকে এরকম ভাবে দেখেছি। তো 7টা স্তরকে জানাই হলো ব্রহ্মজ্ঞান। তো আমাদের অস্তিত্বের কটা স্তর হলো? শরীর, শ্বাস, মন, বুদ্ধি, মেমোরি, ইগো, সেলফ। প্রথম 6টা স্তর কি হয়? চেঞ্জ হতে থাকে, বদলায়, তাই 6টা স্তরের মধ্যে স্ট্রেস আসার চান্স থাকে, আসে না, সলিড কিছু না, কারো কারো আসার চান্স থাকে। যারা সেবা সাধনা সৎসঙ্গ এরকম গুরুর সান্নিধ্যে আসেনি, তাদের এই 6টা স্তরে স্ট্রেস আসার চান্স থাকে। আসার পরেও থাকে, কি হয় কিন্তু আমরা সেটাকে রিমুভ করতে পারি, আমাদের কাছে কৌশল শিখে যায় এবং স্ট্রেস ধীরে ধীরে আমরা কমাতে পারি এবং আমরা ধীরে ধীরে উন্নত থেকে উন্নততর দিকে এগিয়ে যাই। আচ্ছা, তো অস্তিত্বের স্তর কটা হলো? 7টা। 7টার মধ্যে কটা বদলায়? 6টা। শরীর, শ্বাস, মন, বুদ্ধি, মেমোরি, ইগো, সেলফ। তো 6টা স্তরে স্ট্রেস আসলে কি হয়? জীবন দুঃখই দুঃখ, তাই না? শরীরের স্ট্রেস তো শরীরে ডিজিজ, মনের মধ্যে স্ট্রেস তো মনের মধ্যে কনফিউশন, শ্বাসের মধ্যে স্ট্রেস তো শ্বাসের মধ্যে কম্পন, বুদ্ধিতে স্ট্রেস তো বুদ্ধি সবসময় ডাউট, মেমোরিতে স্ট্রেস তো দুঃখের ঘটনাকে আঁকড়ে ধরে থাকবে, ইগোতে স্ট্রেস তো ইগো মানে ন্যাচারালনেস আমরা হারিয়ে যাবো। ন্যাচারালনেস থেকে দূরে আসা মানে হলো অহংকার, আর কিছু না। এক কথায় নিজেকে সমষ্টি থেকে আলাদা ভাবাই হলো ইগো, ঠিক আছে? তো আমরা জীবনে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে দেখি, একটা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। কি করি? টাকা পয়সা, রোজগার, রেসপেক্ট, সম্মান, আত্মীয় স্বজন, পরিজন, এইসব নিয়েই আমাদের সব ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড। তো এই ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে মজাদার ব্যাপার, অস্তিত্বের কোন স্তর সব থেকে বেশি ইউজ হয়? দেখুন কি কি? মন, বুদ্ধি, মেমোরি, ইগো। রিলেশন রাখছেন, তাও মন, ইমোশনস। প্রত্যেকটা ঘটনার সাথে সাথে বিচার, থটস এর সাথে সাথে ইমোশন। গুড থটস তো গুড ইমোশন, পজিটিভ ইমোশনস। কিছু দুঃখের স্মৃতি তো নেগেটিভ ইমোশনস। তো মনকে তো ধরা যায় না, কিন্তু ইমোশনসকে ধরে মনকে সঠিক দিশা দেওয়া যায়। মনকে কখনো ধরতে পারবেন না, মনকে কন্ট্রোল করা যায় না, কিচ্ছু যায় না, ডাইরেক্ট মন এত সূক্ষ্ম, ধরাই যায় না, কিন্তু ইমোশনসকে ধরা যায়। তো তার জন্য প্রেজেন্টে থাকার অর্থ কি? যদি জিজ্ঞেস করা হয় প্রেজেন্টে কি করে থাকবো, প্রেজেন্টে কি করে থাকবো? শুধু বর্তমান ক্ষণ অটুট, লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট, লিভ ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট। প্রেজেন্টে থাকবো কিভাবে? শ্বাসের মাধ্যমে। আমাদের হ্যাপিনেস কোর্সে শেখানো হয় শ্বাসের সহায়তায় মনকে প্রেজেন্টে থাকে। এবার আমি পরের স্টেপ বলছি, শ্বাসের সহায়তায় কি মন প্রেজেন্টে থাকে? থাকে না। শ্বাস তো নেওয়া ছাড়া করছি, ক্রিয়া এখনই করছি না, এখনই মন প্রেজেন্ট আছে, আবার পাস্টে চলে যাবে, ফিউচারে যাবে, থাকেই না। আপনি যদি শুধু যদি শ্বাসকে ধরেন, তো ক্রিয়া করতে করতে 3 স্টেজ প্রাণায়াম করতে করতে অন্য জিনিস ভাবতে শুরু করে দেবেন। এত স্কিল মানুষের, প্রেজেন্টে থাকেই না।
তো প্রেজেন্টে বর্তমানে থাকতে গেলে আমাদেরকে কি করতে হয়? বর্তমানে থাকতে গেলে আমাদেরকে সজাগতা, মানে শ্বাসের মাধ্যমে, মানে সজাগতার মাধ্যমে, সজাগতার সাথে কিছু একটা জিনিসকে ধরতে হবে। শুধু সিঙ্গেল নিলে হবে না। কি ধরতে হবে সজাগতার সাথে? শুধু সজাগতার মাধ্যমে মনকে প্রেজেন্টে রাখা যায় না। শ্বাসের মাধ্যমে সজাগতা বাড়িয়ে মন প্রেজেন্ট থাকে না। ভালো মতো কান খুলে শুনে রাখুন। তার জন্য কি দরকার? তার জন্য দরকার শ্রদ্ধা, তার জন্য দরকার প্রেম, তার জন্য দরকার ভক্তি। তিনটের মধ্যে যে কোনো একটাকে ধরতে হবে। তো তিনটের মধ্যে যে কোনো একটাকে ধরেছেন তাহলে মন থাকবে প্রেজেন্টে। ঠিক আছে? শুধু সজাগতার মাধ্যমে মন প্রেজেন্টে থাকে না। কি দরকার? ভক্তি চাই। আর কি চাই? উৎসাহ চাই, ভক্তি চাই, প্রেম চাই, অথবা শ্রদ্ধা চাই। যে কোনো একটাকে ধরলেই হলো। তো যে কোনো একটাকে ধরুন, তখনই মন প্রেজেন্ট। মজাদার ব্যাপার, তাই না? এবার যে আমাদের ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড দেখবেন বেশি ডিপেন্ড করে, হ্যাঁ, ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড বেশি ডিপেন্ড করে কিসের উপর? কোন স্তর, কোন স্তর দিয়ে আপনি ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডকে বেশি ডিল করেন? শুধু শরীর দিয়ে করেন? চাকরি করছেন, ওয়ার্ক ফ্রম হোম, বা স্কুলে করেন, বা বিজনেস করছেন, আপনি শুধু শরীর দিয়ে করেন? সেখানে কি ইউজ হয়? মন, বুদ্ধি, ইন্টেলেক্ট, মেমোরি ভালো মতো ইউজ হয়। তাছাড়া তো ব্ল্যাঙ্ক হয়ে যাবেন, কিছুই থাকবে না। আর অহংকার, ইগো, দুঃখী হয়ে যদি কিছু করেন তো তার উপর প্রভাব পড়বে। খুশির সাথে করেন তো তারও প্রভাব পড়বে। তো দেখবেন অস্তিত্বে যে মুখ্য চারটে স্তর আছে না, এই চারটে স্তরই সব থেকে বেশি ভূমিকা নেয় আপনার ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে। কি কি নেয়? মন, বুদ্ধি, মেমোরি, ইগো। এই চারটে স্তরই বেশি ভূমিকা নেয় আমরা ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে। এবার প্রশ্ন, আমাদের জীবনেই, পুরো জীবনের রোলই এই চারটে স্তরই বেশি ভূমিকা নেয়। শরীর আর শ্বাস কি করে? কতক্ষণ সবকিছু শরীর আর শ্বাস দিয়ে করেন? তো দেখবেন সবকিছুর পিছনে চারটে অস্তিত্বের চারটে স্তরই বেশি ভূমিকা নেয়। শরীরের প্রয়োজন আছে, শরীর একটা সাধন, ঠিক আছে, কিন্তু এর রোল কতটা? আর মন, বুদ্ধি, মেমোরি, ইগোর রোল কতটা? যতজন লোক কোর্স করতে আসে, আমার শরীরকে ঠিক করার থেকেও বেশি মন ঠিক করা আছে। মাইন্ড স্ট্রেস ফ্রি হোক। আর মন মানেই মন, বুদ্ধি, মেমোরি, ইগো, চারটেকে মিলেই হলো মন। ওর আলাদা আলাদা করে মনকে এক্সপ্লেন করে। চারটেকে একত্রিত করে দাও তো সূক্ষ্ম শরীর, তো মন হয়েছে। তো মনকে এইভাবে আমরা এক্সপ্লেন করি, শরীর, শ্বাস, মন। তার মানে অস্তিত্বের 6টা স্তর হয়ে গেল। তা শরীর আর শ্বাসের থেকে মনের সব থেকে বেশি বড় ভূমিকা। তো মন মানে মন, বুদ্ধি, মেমোরি, ইগো। এবার প্রশ্ন, আমরা এই চারটে স্তরকে কতটা সময় দিই? অস্তিত্বের 2টো স্তরকে খুব বেশি সময় দিই, তাই না? চুল কালো করা, চুলকে ঠিক মতো কাটা, শরীরকে সময় দিই। মন্ডল বাবু যে হাসি দিল। তারপরে কোথায় একটু পাতলা হয়ে গেলাম, কোথায় একটু মোটা হয়ে গেলাম, তারপরে উম, তারপরে কখনো অসুস্থতা, কখনো সর্দি কাশি, কখনো হাঁটুর প্রবলেম, কখনো নিজের জ্বর, অমুক তমুক, এটা ওটা সেটা, সব শরীর নিয়েই আমাদের খাবার দাবার, সব শরীর। হয়তো কখনো কখনো মন ভালো হবে ভেবে হয়তো খাই, ঠিক আছে, কিন্তু দেখবেন যতটা সময় আমরা শরীরকেই দিই, হ্যাঁ, কসমেটিক আইটেম গালে লাগান, ঘষতে থাকুন, এখানে দাগ পড়ে যাচ্ছে, ওখানে স্পট পড়ে যাচ্ছে, পার্লারে গিয়ে চুল কাটুন, এ করুন, ও করুন, হিল গোড়ালি ফেটে যাচ্ছে তার হ্যাঁ, ঠোঁট ফেটে যাচ্ছে তার আলাদা ক্রিম, হ্যাঁ, চুল কালো করার আলাদা, সব তো নানান ধরনের নানান কিছু, এই সোপ ইউজ করো, ওই শ্যাম্পু ইউজ করো। তো আমরা এই প্রথম দুটো স্তরের জন্য কতটা সময় দিই, কত টাকা খরচা করি জীবনে, ভাববেন। আর অস্তিত্বের বাকি যে চারটে স্তর আছে, মন, বুদ্ধি, মেমোরি, ইগো, এই চারটে স্তর আমাদের জীবনে কত ভূমিকা নেয়। প্রত্যেকটা কাজে দেখবেন চারটে স্তর আছে। সেই স্তরের জন্য আমরা কতটা টাকা খরচা করি, আর কত সময় দিই, কত ধন দিই, আর কত টাইম দিই, কত অর্থ দিই, আর কত সময় দিই না। তো আপনি বেটার লাইফ চান, আপনি হেলদি লাইফ চান, স্ট্রেস ফ্রি লাইফ চাই, কি করে পাবেন? শুধু তো সময় শরীর আর শ্বাসকেই দিয়ে চলে যান। শ্বাস যাতে ঠিকঠাক চলে, শরীর যেন ঠিক থাকে ভাই, তাই না? অক্সিজেন লেভেল যাতে কম না হয়। তা শুধুমাত্র শরীর আর শ্বাস বেঁচে থাকি তার জন্য, আর পুরো শরীরকেই ঘষা মাজা ধোয়া পরিপাটি করতেই থাকছি।
শরীরেই আটকে আছি। তো আমরা যেমন শরীরে আটকে আছি, যে যে যেমন শরীরে আটকে আছে, সে অন্যের শরীরও তেমনি আটকে থাকে। এরকম আর কি। তার মধ্যে কামনা বাসনা ওই জাগতে থাকে। তো এই দুটো স্তরকেই আমরা বেশি বেশি করে রগড়াতে থাকি আর সময় দিতে থাকি। কিন্তু অস্তিত্বের 4 টে স্তর আমাদের জীবনে সবথেকে বড় ভূমিকা পালন করে। সেই 4 টে স্তরের জন্য কি করি? মনকে খুশি রাখার জন্য কি করেছি? যা করেছি ওই শরীর আর শ্বাসকে দিয়েই করেছি। বুদ্ধি যাতে ফোকাস থাকে, বুদ্ধি যাতে স্ট্রেস ফ্রি থাকে, বুদ্ধি যাতে ডাউট করা বন্ধ করে, তার জন্য কি করেছেন? মেমোরি স্মৃতি যাতে প্রেজেন্টে থাকে, কি করেছেন? ইগো যেন স্ট্রেস ফ্রি থাকে, তার জন্য আপনি কত সময় দিয়েছেন, কত টাকা খরচা করেছেন? দেখবেন কিছুই না। অথচ জীবনে কত বড় ভূমিকা পালন করে। তো অ্যাডভান্স কোর্স কেন করব? অ্যাডভান্স কোর্স এই জন্য করব, যাতে অস্তিত্বের এই বাকি 4 টে স্তরকে একটু সময় দেওয়া। বাকি 4 টে স্তরের জন্য বাকি 4 টে স্তরকে নিয়ে ভাবা। তার জন্য ডোনেশন খরচা করুন, তার জন্য সময় দিন, তার জন্য টাইম দিন, তার জন্য এনার্জি দিন, তার জন্য সময়, টাইম, এনার্জি, মাইন্ড ওখানেই লাগিয়ে দিন পুরো অস্তিত্বের 4 টে স্তরকে। যাতে আপনি আরো বেটার মেটেরিয়াল ওয়ার্ল্ডকে হ্যান্ডেল করতে পারেন। মেটেরিয়াল ওয়ার্ল্ডে আপনি আরো আরো বেটার হ্যান্ডেল করতে পারেন। কিন্তু এই 4 টে স্তরকে সময় তো আপনি দিতে জানেনও না, শিখিওনি। তো তার জন্য প্রাণায়াম, তার জন্য নলেজ, তার জন্য মেডিটেশন, তার জন্য সুদর্শন ক্রিয়া। 4 টে স্তরকে টাইম দিন। তবেই আপনি মেটেরিয়াল ওয়ার্ল্ডকে ভালো মতো উপভোগ করতে পারবেন এবং সেখানে সেই জগৎকেও আপনি ভালো মতো এনজয় করতে পারবেন। এই 4 টে স্তরের মধ্যে যদি স্ট্রেস থাকে কোনো একটা স্তরে, বাকি 4 টের মধ্যে 4 টেতেই স্প্রেড হয়ে যাবে। ঘুরিয়ে ফিরিয়ে সবের মধ্যে চলে যাবে। মন খারাপ তো বুদ্ধিতেও ডাউট, মন খারাপ তো ইগোতেও ডাউট, মানে ইগোতেও স্ট্রেস, মানে ন্যাচারালনেস হারিয়ে গেছে। মন খারাপ তো আপনি কোনো অতীতের কোনো ঘটনায় নিশ্চয়ই আটকে আছেন, তার জন্য মন খারাপ হবেই না। তো অস্তিত্বের 4 টে স্তরকে টাইম দিন, তাদেরকে স্ট্রেস ফ্রি করুন, তাদেরকে প্রেজেন্টে নিয়ে আসুন। তবেই আপনি একটা হেলদি লাইফস্টাইল লিড করতে পারবেন। আর মেটেরিয়াল ওয়ার্ল্ড এ যত রিলেশন, যা কিছু প্রফেশনের সাথে যুক্ত আছেন, সেটাকে ভালো মতো উপভোগ করতে পারবেন। কি জন্যে? অস্তিত্বের 4 টে স্তরকে সময় দিন। তো অ্যাডভান্স কোর্স কেন করব? অস্তিত্বের 4 টে স্তরকে টাইম দেওয়া, তার জন্য। ব্যাস এক লাইনে এটা হলো অ্যাডভান্স কোর্সের কেন করব তার পিছনে কারণ। ব্যাস এই তো হয়ে গেল। তো এটা বোঝার সুবিধার জন্য এত কিছু বললাম। তো তাদেরকে এত কিছু বলার দরকার নেই। অ্যাডভান্স কোর্স কেন করব? বলে অস্তিত্বের কটা স্তর? 7 টা। কি কি বলো? শরীর, শ্বাস, মন, বুদ্ধি, মেমোরি, ইগো। তো তুমি শরীর আর শ্বাসকে নিয়েই করো। মন, বুদ্ধি, মেমোরি, ইগোর জন্য কি সময় দাও? তো তাতে সময় দাও যাতে তোমার শরীর শ্বাস ভালো থাকে আর পুরো লাইফস্টাইল যেন চেঞ্জ হয়ে যায়। লাইফটাকে ভালো মতো যাতে লিড করতে পারো তার জন্য। 2 মিনিট বলবেন তাতেই হয়ে গেল ডেফিনিশন। বোঝা গেল অ্যাডভান্স কোর্স কেন করব? এই জন্য করা। মাঝে, মাঝে। মাঝে, মাঝে সার্ভিসিং এর প্রয়োজন আছে। ঠিক আছে? হ্যাঁ, এইচএম? নলেজ এরকম ভাবে না। শুধু শুনলেন, জানলেন, বুঝলেন, খুব উপরের জ্ঞান। একই কথা আপনার ভিতরে ক্লিক হয়ে গেল। ওহ ওয়াও! অন্য কিছু ব্যাপার। এরকম তো নয়। তখন নলেজ তখন ক্লিক হয়। একই জিনিস পড়ছেন বুঝতে পারেননি। আজকে পড়ছেন, আরে বাপরে! আমি আজকে 4 টে এই 4th স্ট্যান্ডার্ড টা 3 দিন ধরে বলছি। মানে আমি জীবনে কোনদিন পড়িইনি। তো আজকে যখন পড়ছি তখন দেখছি বাহ! এ তো এরকম মানে। রিয়েলি আমি কোনদিন পড়িইনি। মানে আমার কাছে আছে বই সব। আমার তো পড়া হয়ে ওঠে না। হ্যাঁ? আর কিছু পড়িনি মানে এরকম ব্যাপার নেই যে আমার পড়ার দরকার নেই বা অমুক-তমুক এরকম কিছু ব্যাপার বোঝাতে চাইছি না। সময় হয়ে ওঠে না। কিন্তু যখন আপনি নিজের ভিতরে এবার প্রশ্ন তাহলে নলেজ কি করে আপনি বলতে পারেন? অনেকে আমাকে এর আগে প্রশ্ন করেছে। আপনি কি করে পড়েন? আপনি খুব পড়েন না? নলেজ গুলো গুরুদেবের? খুব গুরুদেবের ভিডিও দেখেন না? এরকম অনেকেই প্রশ্ন করে। হ্যাঁ? এর আগে অনেকে করতো। কারণ আগে প্রচুর নলেজ সেশন হয়েছে। এখন তো তাও কম হয়। আগে তো ডেইলি নতুন, নতুন টপিক এরকম র‍্যান্ডম হতো। তো যারা পুরনো আছে তারা অনেকেই জানে। সুব্রত দা যেমন স্ক্রিনে দেখছি এখন। হ্যাঁ? সুব্রত দা জানে। এরা সবাই জানে। তো যাই হোক, তো সবাই আমাকে একই প্রশ্ন করতো, "কি করে পড়েন? কি করে পড়েন না তাহলে কি করে বলেন?" তো বলার পেছনে একটা সিক্রেট হলো একটাই, আপনি যখন ভিতর থেকে স্টেবল থাকবেন না সমস্ত নলেজকে কানেক্ট করতে পারবেন। তো আগে স্থির হন। তো সেবা সাধনার মাধ্যমেই সমস্ত নলেজ বুঝতে পারবেন। আর যা লেখা আছে আমার ভিতরেও এমন আগে হতো যে এখন আমি যেটা ভাবছি তো বইয়েও সেটাই আছে। আমি পড়িনি কিন্তু। বা আমি যে নলেজটাকে যেভাবে মনে করছি কোনো সময় সেই টপিকে কিছু একটা জিনিস আ তো দেখা যাবে বইয়ে সেটাই লেখা আছে। গুরুদেব হয়তো সেটাই বলেছে। তো নলেজের সাথে কানেকশন হয়। আর কোনদিন আমি কাউকে কোনদিন জিজ্ঞেস করতাম না যে এটা মানে কি ওটা মানে কি? এটা আমার একটা কোনদিন আজ অব্দি কারোর কাছ থেকে নলেজ শুনিনি। কারোর কাছ থেকে শুনিনি। কাউকে কোনদিন প্রশ্ন করিনি। কিন্তু তা সত্ত্বেও আমি আপনাদেরকে জাস্ট এক্সাম্পল এর জন্য বলছি যে আ আপনি নলেজ বুঝতে পারবেন যখন ভিতরে স্থিরতার প্রয়োজন, স্টেবিলিটি প্রয়োজন। সব নলেজ শিখে যাবেন। সব নলেজ বুঝে যাবেন।
কি করণীয়, কি করা উচিত, কি না করা উচিত, সব এমন কোনো জিনিস নেই যে আপনার অজানা থাকবে। হ্যাঁ, আপনি বইয়ে কি লেখা আছে পাই টু পাই বলতে না পারলেন, শ্লোক বলতে না পারলেন, কিন্তু অর্থ কি তার পুরো ডিটেলস আপনি জানতে পারবেন। হ্যাঁ, তার কনসেপ্ট আপনার কাছে অবশ্যই থাকবে। আর আমাদের ভিতরে অলরেডি সবকিছু ভরা আছে। বাইরে থেকে কোনো কিছু জানার দরকার নেই। গুরুদেবই বলেন যে স্যার আইজাক নিউটন দেখে বাগানের মধ্যে বসে একটা অ্যাপেল মাটিতে পড়ছে, সেটা থেকে ভাবে যে মাটিতে কেন পড়লো, উপরের দিকে কেন গেল। তো সেটা ভেবে কি ভাবে যে আমাদের মাধ্যাকর্ষণ শক্তি, সেটা সম্পর্কে তার ধারণা আসে এবং সেটা আবিষ্কার করে পরবর্তীকালে। তো এই নলেজ কি বাইরে থেকে কোথা থেকে নিয়ে এসেছিল? আসেনি, কিন্তু তার ভিতরেই ছিল। এটা হওয়ার সময় সে কানেক্ট করতে পেরেছে। তো ঠিক ব্যাপারটা তাই, নলেজ আমাদের ভিতরে সবকিছু ভরা আছে, কিন্তু সেটাকে শুধু জাগানোটাই হলো কাজ। এই জাগানোর জন্য ধ্যান প্রাণায়াম। হুম, আর যত বেশি পড়বেন, যত বেশি শুনবেন, তত বেশি ভুলবেন। সব ভুলে যাবেন, কিছু মনে থাকবে না। কিন্তু যখন ভিতরে স্থিরতা থাকবে না, নলেজকে যখন কানেক্ট করতে পারবেন, আপনার সব মনে থাকবে, কোনো সমস্যা নেই। তো সেই জায়গায় পৌঁছানোর জন্য শোনা দরকার। নলেজ তো শুধু গুরুদেবকে প্রশ্নোত্তর করতো সৎসঙ্গে, শুধু সেই। তখন কানেক্ট করতাম, দারুণ শুনতাম তখন। আর গুরুদেব 7 দিন আগেও কি বলেছে আমার মনে থাকতো। ঠিক আছে, এরকম হতো। পুরো একদম এক এক 1 2 3 করে একদম পুরো বলে দিতে পারতাম। চলো পরের স্ট্যান্ডারটা। তো 4 নম্বর স্ট্যান্ডার, আজকে ঘন্টাতে বলে দেবো। দ্বন্দ্ব, সংঘাত পৃথিবীর ধর্ম, স্বস্তি হলো স্বয়ংয়ের প্রকৃতি। সংঘাতের মধ্যে স্বস্তি খুঁজে নাও, বিরোধের মধ্যে শান্তিকে খোঁজো। অসাধারণ। গুরুদেব এই একটা লাইন মানে একটা সূত্রের সমান। সূত্র মানে কি? ছোট্ট একটা জিনিস, কিন্তু তাকে বড় মতো এক্সপ্লেন করা যায়, সেটাকেই বলে সূত্র, তাই না? তার জন্য পতঞ্জলি যোগ সূত্র, নারদ ভক্তির সূত্র, সব সূত্র এগুলো। আমাদের গীতাও তাই। ওরকম। তো মানে একটা লাইন বলেছেন, কিন্তু তার অর্থ মানে 10 পাতা এক্সপ্লেন করা যাবে। যে দ্বন্দ্ব, সংঘাত পৃথিবীর ধর্ম। আমরা যদি দেখি চারিদিকে, পৃথিবীকে যদি দেখি, দ্বন্দ্ব বা সংঘাত চলতেই থাকে। আমাদের মধ্যেও দ্বন্দ্ব চলে, কিন্তু কি থাকে, আমরা যখন সবকিছু থেকে মুক্ত থাকি, শুদ্ধ থাকি, বুদ্ধ হাম, শুদ্ধ হাম, মুক্ত হাম, শিব হাম, তো এই পজিশনে যখন আসি, নিরঞ্জন হয়, তো তখন কি হয়, দ্বন্দ্ব আমাদেরকে টাচ করে না। আমাদের ভিতরে তখন কোনো দ্বন্দ্ব চলে না। তখন আমরা স্থিরভাবে আমরা আমাদের নির্ণয়কে নিতে পারি। কিন্তু চয়েস তো থাকে, অপশন তো থাকেই। সকালে উঠবো কি উঠবো না ঘুম থেকে, এও একটা দ্বন্দ্ব। তো প্রকৃতিকে যদি দেখি, চারিদিকে পৃথিবীর ধর্মই হলো দ্বন্দ্ব। সবকিছুতে চয়েস আছে। আপনি আপনার যখন মত দিচ্ছেন, অন্যজন অন্যজনের মতামত দিচ্ছেন। আপনি একটাকে ভালো বলছেন, তো অন্যজন সেটাকে ভালো বলছে না, খারাপ বলছে। আপনি যেটাকে ঠিক বলছেন, অন্যজন সেটাকে বেঠিক বলছে। তো দ্বন্দ্ব, সংঘাত পৃথিবীর ধর্ম, ও চলতেই থাকে। কিন্তু স্বস্তি হলো স্বয়ংয়ের প্রকৃতি। তো দ্বন্দ্ব হলো আউটার ওয়ার্ল্ড, স্বস্তি মানে হলো ইনার ওয়ার্ল্ড, নিজের। দ্বন্দ্ব ব্যক্তি, বস্তু, পরিস্থিতির সাথে জুড়ে আছে, 5 সেন্সেসের সাথে জুড়ে আছে, আপনার অস্তিত্বের 6টা স্তরের সাথে জুড়ে আছে, মন, বুদ্ধি, মেমোরি, ইগো। কিন্তু স্বস্তি বা বিশ্রাম শরীরে, তখন আমাদের অস্তিত্বের একটা স্তরের সাথে জুড়ে আছে। তখন কি হবে, সেলফের সাথে। আপনি যখন নিজের কেন্দ্রে যখন টিকবেন, নিজের অন্তরের গভীরে যখন টিকবেন, তখন নিজের ন্যাচারালনেসে থাকবে। আর অস্তিত্বের সমস্ত স্তরই স্ট্রেস ফ্রি হয়ে যায়, তখন আমরা দ্বন্দ্ব রহিত হয়ে যায় আমাদের ভিতর। আবার প্রকৃতিকে যদি দেখি, প্রকৃতিতে সব জায়গাতেই দ্বন্দ্ব, বেঁচে থাকার দ্বন্দ্ব, মতামত, হ্যাঁ, মতামত নিজের দেওয়ার, সেখানে দ্বন্দ্ব, বোঝার মধ্যে দ্বন্দ্ব, সবকিছুতে জীবনে এগিয়ে যাওয়ার জন্য দ্বন্দ্ব, কিছু পারফর্ম করার জন্য দ্বন্দ্ব, কম্পিটিটিভ এক্সামে বসছেন, সেখানে দ্বন্দ্ব। জীবনের প্রত্যেকটা জায়গাতে যদি দেখি, সেখানে সবই দ্বন্দ্ব। ও পৃথিবীর ধর্ম, বেঁচে থাকার জন্য দ্বন্দ্ব।
বুঝলেন? তো জীবনের প্রত্যেকটা জায়গাতে জীবিকা অর্জনের জন্য, জীবন ধারণের জন্য প্রত্যেকটা জায়গাকে যদি দেখি, সব জায়গায় দ্বন্দ্বই দ্বন্দ্ব। আর আমরা যখন নিজের ন্যাচারালনেস থেকে দূরে চলে যাই, যখন আমরা দৃষ্টা থেকে সরে দৃশ্যতে আসি, তখন সেই দ্বন্দ্ব আমাদের অস্তিত্বের 6টা স্তরের মধ্যে চলে আসে। তখন মনের মধ্যে দ্বন্দ্ব, এটা করব কি করব না। শুধু মন তখন শুধুমাত্র অপশন দিতে শুরু করে। হুম। সেই দ্বন্দ্ব আমাদের অস্তিত্বের 6টা স্তরের মধ্যে চলে আসে। তখন মনের মধ্যে দ্বন্দ্ব, বুদ্ধির মধ্যে দ্বন্দ্ব। তখন বুদ্ধি সবসময় ডাউট করে, এটা করব কি করব না, এটা চলবে কি চলবে না, সকালে উঠবো কি উঠবো না, কোর্স করব কি করব না, সেশনে জয়েন করব কি করব না, অ্যাডভান্স কোর্স করব কি করব না। তখন কি থাকে, বুদ্ধি সবসময় ডাউট করে, কোনো ক্লারিটি থাকে না, মনের মধ্যে কনফিউশন থাকে, মেমোরি স্মৃতিতে আটকে থাকে, বুঝে উঠতে পারে না, নিজের ন্যাচারালনেস থেকে দূরে চলে যায়। মানে আমরা দৃষ্টা থেকে সরে দৃশ্যতে আটকে আছি। কখন হয়? যখন আমরা নিজের ন্যাচারালনেস থেকে দূরে চলে যাই, নিজের কেন্দ্র থেকে যখন সরে যাই, দৃষ্টা ভাব থেকে, এই দৃশ্য ভাব থেকে সরে, হ্যাঁ, মানে সরি, দৃষ্টা ভাব থেকে সরে যখন দৃশ্যতে আসে, হুম, মানে নিজের যা কিছু ঘটনা ঘটে চলেছে সমস্ত কিছু সাক্ষী, সব ঘটে চলেছে। তো আমরা যখন অহঙ্গে থাকি, তখন আমরা দ্বন্দ্বের মধ্যে পড়ি। ঠিক আছে? এটা আমাদের ভিতরের দ্বন্দ্ব, যখন আমরা ন্যাচারালনেস হারিয়ে ফেলি। ঠিক আছে? আর তো চলতেই থাকে দ্বন্দ্ব। আর প্রকৃতিকে যদি দেখি, প্রকৃতিতে দ্বন্দ্ব বর্তমান সব জায়গাতে, সমস্ত জায়গাতে। আরে বেঁচে থাকার জন্য দ্বন্দ্ব, একটা গাছও দ্বন্দ্ব করে বেঁচে থাকার জন্য। কত ঝড় বৃষ্টি, বাদল সবকিছু গাছের উপর পড়ছে, গাছও বেঁচে থাকার জন্য দ্বন্দ্ব করে, তাই না? হ্যাঁ কি না? তো আর স্বস্তি হলো আমাদের প্রকৃতি। প্রকৃতি মানে কি? আমাদের ন্যাচারালনেস। প্রেম আমাদের স্বরূপ, প্রেম আমাদের স্বভাব, খুশি আমাদের স্বরূপ, খুশি আমাদের স্বভাব। তো আমাদের প্রকৃতি কি? আমাদের প্রকৃতি হলো প্রেম, আমাদের প্রকৃতি উৎসাহ, আমাদের প্রকৃতি খুশি, আমাদের প্রকৃতি আনন্দ, আমাদের প্রকৃতি দুঃখ নয়। তাই আমরা দুঃখী হয়ে খুব বেশিক্ষণ থাকতে পারি না। আমাদের প্রকৃতি ক্রোধ নয়, তাই ক্রোধ করে খুব একটা বেশিক্ষণ থাকতে পারি না, একটা সময় পর নিজেকে ছেড়ে দিতে হয়। তো দ্বন্দ্ব প্রকৃতির নিয়ম, কিন্তু স্বস্তি হলো আমাদের, মানে দ্বন্দ্ব পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম। আর আমাদের ন্যাচারালনেসই হলো স্বস্তি, স্থিরতা। আর যখন স্থিরতা আমাদের ভিতরে যখন থাকে, তখন আমরা ন্যাচারালনেস থাকি। একটা বাচ্চাকে দেখুন, আমাদের ন্যাচারালনেস কি, তাহলে বুঝতে পারবেন। এক্ষুনি খুশি, আনন্দ, উৎসাহ, না কোনো রাগ, না কোনো দেশ, না কোনো পাওয়ার ইচ্ছা, না কোনো হারাবার ভয়, না কোনো ক্ষোভ, না কোনো অহংকার, কিছু নেই। না কোনো বন্ধু, না কোনো শত্রু, সবাই বন্ধু, সবাই আপন, সবাই, কেউ পর নাই। মানে খুব আত্মহারা হয়ে যাচ্ছে না বন্ধুর জন্য, আবার শত্রুর জন্য খুব দুঃখী হয়ে যাচ্ছে না, কিন্তু সবাই আবার আপন তার সাথে সাথে। বোঝা গেল? তো দ্বন্দ্ব হলো, দ্বন্দ্ব সংঘাত পৃথিবীর ধর্ম, কিন্তু স্বস্তি হলো স্বয়ংয়ের প্রকৃতি। তো সংঘাতের মধ্যে স্বস্তিকে খুঁজে নাও, বিরোধের মধ্যে শান্তিকে খোঁজো। তো সংঘাতের মধ্যে স্বস্তিকে খোঁজো। তো আমরা যখন কোনো কাজ করি, তো দুই রকম ভাব থাকে, যে আমি করছি, আবার আমি করছি না, সব তিনি করছেন। তো যখন আমি করছি, তো তখন সংঘাতে পড়তে হবে, তাই না? আপনি কোনো একটা কাজ করছেন, সেটা ঠিক না বেঠিক, মানে প্রবৃত্তিতে যখন আমরা আছি, তখন পুরো 100% দাও সেখানে, পুরো 100% দাও। মানে এটা ঠিক, এটা বেঠিক, এটা করা উচিত, এটা করা উচিত নয়, কি করণীয়, কি করণীয় নয়, পুরো 100%। কিছু করছি না, সব ঘটে চলেছে আপনি। তা আমরা যদি আমাদের জীবনকে দেখি, দেখবেন আমরা কিছু করি না, সবকিছু ঘটে যায়, অটোমেটিক হয়ে গেছে। আমরা কোনো কিছুর কর্তা নয়, কোনো কিছু করার জন্য আমরা দায়ী নই। আমরা যেদিন ভালো রান্না করার চেষ্টা করি, দেখবেন আপনার আপনাদের খুব ভালো মতো রান্না করার চেষ্টা করেছেন, সেদিন দেখবেন রান্না ভালো হয়নি। একদিন খুব একটা বেশি মন দেননি, কিছু করেননি, রান্না করার চেষ্টা করছেন, এমনি কিছু একটা করেছেন,
বলে ওয়াও দারুণ টেস্ট হয়ে গেছে। একদিন ভালো গান করার চেষ্টা করছেন, সেদিন খুব একটা ভালো হলো না। অটোমেটিক দেখবেন ভিতর থেকে ভালো গান চলে এসছে, ভালো কবিতা চলে এসছে হঠাৎ করে। তো কোনো কিছুর কর্তা আমি নয়। আপনি যা কিছু করেছেন তার জন্য দায়ী আপনি নয়। সব অটোমেটিক ঘটে চলেছে। সব অটোমেটিক হয়ে চলেছে। আপনি কিছু করেন আর না করেন, সবকিছু ঘটে চলেছে। আপনি ভাবছেন যে আমি ৫ জন পার্টিসিপেন্টকে কোর্স করিয়েছি। আপনি না করালেও তারা কোর্স করত। আপনি নিমিত্ত মাত্র, কিচ্ছু না। যার যখন সুদর্শন ক্রিয়া পাওয়ার সময় হবে সে করবে। কিন্তু তার পাশাপাশি তার মানে আমি কিছু করব না এটাও নয়। আবার আমি করছি, এই দুটো ভাবকে একসাথে জীবনে নিয়ে চলা। তো আমি যখন করছি তখন ঈশ্বর করালে করবে ওরকম ভাবনা। তখন আমি করছি। আর যখন বিশ্রাম করছি তখন ঈশ্বর সবকিছু করছে। সবকিছু আপনি আপ ঘটে চলেছে এই স্থিতিতে। আর সবাই পারফেক্ট। সবাই ঠিক আছে। কেউ ভুল নয়। সবাই গুরু। সবাই কিছু না কিছু শেখাচ্ছে। তো যখন করছি তখন পুরো ইনভলভড হওয়া। আর যখন বিশ্রাম করছি সবকিছু ছেড়ে দেওয়া। তো দেখবেন আমরা কোনো কিছুর কর্তা নয়। আপনি ইঞ্জিনিয়ার হন, আপনি ডাক্তার হন, আপনি স্কুলে চাকরি করুন। আপনি এর কর্তা নয়। অটোমেটিক্যালি সব প্রসেস হয়েছে, অটোমেটিক্যালি হয়ে গেছে। সেই সময় আপনার এটা করা ছাড়া কোনো কাজ উপায় ছিল না। অটোমেটিক্যালি হয়ে গেছে। আপনি কোনো কিছু করতে নয়। আপনার দ্বারা কোনো কিছু হয়নি। আপনার দ্বারা কোনো কিচ্ছু হয়নি। আপনি কোনো কিছুর কর্তা নন। সব অটোমেটিক্যালি হয়ে গেছে। বুঝলেন? তো আজকে যে ছেলে বা মেয়ে আ আপনার মনে হচ্ছে, আপনি যদি তখন ছেলে-মেয়ে জন্ম না দিতেন, তখন যদি ফ্যামিলি প্ল্যানিং না করতেন, তো সেই আত্মা আপনার কাছে না আসলে অন্যজনের কাছে যেত। ভাববেন না যে আপনি কি উদ্ধার করে দিয়েছেন তাকে। কোনো কিছুরই কর্তা নয়। এ শরীর আপনার নয়। আপনি আপনি ভাবছেন আমি পড়াশোনা করেছি, পিএইচডি করেছি। আর আপনি আমি পড়াশোনা করেছি, চাকরি পেয়েছি। সেই অবস্থায় আপনার পড়াশোনা করা ছাড়া কিছু ছিল না। এমনভাবে হয়েছে অটো পাইলট মোড এর মতো। মানে অটোমেটিক্যালি হয়ে গেছে। সব ঘটে চলেছে। আপনি আপ ঘটে চলেছে। আপনি যদি প্রত্যেকটা স্থিতিকে দেখেন তাহলে বুঝবেন যে সব আপনি আপ ঘটে চলেছে। আপনি কোনো তো এইভাবে নিজেকে স্থির রাখা। আবার যখন করছি কিছু, সেবা করছি, কোন কাজ করছি তখন আমি করছি না সবকিছু ঘটে চলেছে, সবকিছু হয়ে চলেছে। একদম রং কনসেপ্ট। তখন কি আমি করছি, আমাকে করতে হবে। তো আপনি আপনার 100% দিন। আপনি আপনার বেস্ট দিন। সেটাকে ঠিক করার জন্য, সেটাকে বলার জন্য, সেটাকে যাই হোক, যেখানেই হোক। তো সেখানে পুরো ইনভলভড হন। আর যখন বিশ্রাম করছেন তখন পুরো বিশ্রাম করুন। আবার ইনভলভ যখন হচ্ছেন তখন একসাথে বিশ্রামের স্থিতি হচ্ছে। মানে কিরকম? আমি করছি। কোনটা ভুল, কোনটা ঠিক, কে ভুল করেছে, কে ঠিক করেছে, কোনটা আরো বেটার করা যায়। কিন্তু তার সাথে, সাথে একটা রিল্যাক্স মোড, একটা বিশ্রামের স্থিতি। যে আমি কিছু করছি না, সবকিছু হয়ে চলেছে। কোন কিছু পার্মানেন্ট নয়। সবকিছু অস্থায়ী। তো দ্বন্দ্ব সংঘাত প্রকৃতির নিয়ম, পৃথিবীর নিয়ম। আপনি তো আছেন ওখানে। পুরো 100% যখন দিচ্ছেন তখন দ্বন্দ্ব সংঘাতের মধ্যে পড়ছেন। আবার ভিতর থেকে একটা স্থিরতা, একটা স্টেবিলিটি। তো আপনি খুশি পাওয়ার জন্য কিছু করছেন না। খুশি হয়ে করছেন। আপনি অহং-এ এসে করছেন না। আপনি আত্মা থেকে করছেন। ঠিক আছে? আপনি জেতার জন্য করছেন না। ঠিক আছে? সব সবকিছু ঘটে চলেছে। অটোমেটিক হয়ে চলেছে। সবকিছু ঘটে চলেছে। আপনি কিচ্ছু করেননি। আপনি কোন কিছুর কর্তা নন। আপনার দ্বারা কিছু হয়নি। আপনার শ্বাস তো চলছে তো অটোমেটিক ঘটে চলেছে। যখন সময় হবে তখন এটাও বন্ধ হয়ে যাবে। তখন আপনি কিছুই করতে পারবেন না। আপনি কোন কিছুর কর্তা নন। তাহলে কি হবে? তাহলে দ্বন্দ্ব বা সংঘাতের মধ্যে নিজের স্বস্তিকে খুঁজে পাবেন। তাছাড়া কি হয়? তাছাড়া আমরা বেশি দৃশ্য জগতে ইনভলভড হয়ে যাই। তখন ভাবি আমিই করছি। আর আমি করছি যখন ভাবি, তখন ভাবি অন্যজন করছে। তো ফির ব্যক্তির প্রতি আক্রোশ, ক্ষোভ, বস্তুর প্রতি অ্যাটাচমেন্ট, পরিস্থিতির প্রতি প্রেম, ফির নিজের ন্যাচারালনেস হারিয়ে যায়। ফির নিজেকে দোষ দেওয়া, অন্যকে দোষ দেওয়া, এসব চলতেই থাকে। আর আমরা দৃশ্য জগতে আটকে যাই, নিজের ন্যাচারালনেস থেকে দূরে চলে যাই। আর জীবনে দুঃখই দুঃখ, যন্ত্রণায় যন্ত্রণা, জীবনে কোনো সুখ নেই, কোনো শান্তি নেই, কিছু নেই। এই জায়গায় পড়ে যাই। কারণ আমরা যখন ভাবি, কর্তা ভাবে আসি, তো অন্যজনকেও কর্তা ভাবি। এই ২ এর মধ্যে তখন দ্বন্দ্ব চলতে থাকে। আর দ্বন্দ্বতে এত মানে কি বলে নিমজ্জিত হয়ে যায়, এত ইনভলভড হয়ে যায়, অস্তিত্বের সমস্ত স্তরে ইনভলভড হয়ে যায়। তো তার ফলে কি হয়? তার ফলে
দৃশ্য জগতে আমরা যুক্ত হয়ে যাই, নিজেকে দৃশ্য জগৎ থেকে আর আলাদা করতে পারি না, তখন অভিনয় করতে শুরু করি, তখন আর দর্শক হতে পারি না, তখন আর পরিচালক হতে পারি না। দর্শক বসে বসে দেখে, পরিচালক সবকিছু ঠিক করে, এটা হয়নি, কাট কাট কাট, টাইম স্টার্ট নাও, অ্যাকশন। পরিচালক তাই বলে দর্শক মজা দেখে কি যাচ্ছে চলছে। তো নিজের দর্শক আর পরিচালক হয় না, তখন অভিনেতা হয়ে যায়। জীবনে দুঃখই দুঃখ। তো কর্তা ভাব থেকে আগে বেরোন, তবেই দ্বন্দ্বের মধ্যে স্বস্তিকে পাবেন। আপনার কোনো কিছুতে আপনি কর্তা নন, এটুকু জেনে রাখবেন। কোনো কিছুর জন্য আপনি দায়ী নন। সবকিছু হয়ে চলেছে, সবকিছু ঘটে চলেছে, আপনি আপ হয়ে চলেছে। এইভাবে যখন স্থির থাকবেন, এই বোধ যখন থাকবে, তখন আপনার কিসের দ্বন্দ্ব? আপনাকে কেউ গালাগালি দিয়েছে, ঘটে চলেছে, কিচ্ছু নেই। আপনি কাউকে গালাগালি দিয়েছেন, কোনো না কোনো কর্ম করেছেন, খাচ্ছেন। জীবনে যা পাচ্ছেন এবং আগামী দিনে পাবেন, ভগবানের কোনো হাত নেই, সব আপনার হাত। আর যা কিছু হাত আছে সব কৃপা, ভালোই পাবেন। যা কিছু দুঃখ যন্ত্রণা যা কিছু আছে সব আপনার নিজে করেছেন, তার ফল পাচ্ছেন, বাস এইটুকুই। আর জানবেন সবকিছু ঘটে চলেছে, আমি কিছু করছি না, অটোমেটিক্যালি হচ্ছে না, সব হয়ে চলেছে, প্রকৃতির নিয়ম। সবকিছু ঘটে চলেছে। আর প্রকৃতিকে দেখুন না, একটা দেখবেন পাখিদেরকে কে শেখায়? নেচার, প্রকৃতি শেখে। প্রকৃতিতে জ্ঞান একদম ভরা পড়া আছে, পড়ে আছে, একদম নলেজ ঠুস ঠুস করে ভরা আছে প্রকৃতিতে। একটা পাখিকে কে শেখায়? বাবুই পাখি। এখন বাবুই পাখির বাসা দেখা যায় না, তাল গাছের মধ্যে হতো। তো একটা এখন আশ্রমে আছে। তো ওখানে কি করতো, ওরা দুটো খোপ বানায়, একটাতে প্যারেন্টসরা থাকে, একটাতে বাচ্চারা থাকে। কি বুদ্ধি, কিভাবে বানায়, এই নলেজ কোথা থেকে শেখে? একটা পিঁপড়েকে দেখবেন, বৃষ্টি হওয়ার আগে পিঁপড়ের লাইন, মানে কি, পিঁপড়েটা বুঝতে পারে বৃষ্টি হবে, তার জন্য খাবার সঞ্চয় করে আগে থেকে রেডি হয়ে যায়, বৃষ্টিতে বেরোতে পারবে না 2-3 দিন। পিঁপড়েরা জানে যে পিঁপড়ে যদি কোনো বীজ বা কোনো কিছু দানা সংগ্রহ করলো পিঁপড়েরা, দিয়ে নিজেদের বাসায় গিয়ে রেখে দিল, বা যদি সেখানে জল আসে তো বীজটা ভিজে যায়, এবার সেখান থেকে গাছ হয়ে গেলে বীজটা নষ্ট হয়ে গেল। তো পিঁপড়ে কি করে, যখনই গাছ বেরোনোর চেষ্টা করে, পিঁপড়ে তখন নিজের দাঁত দিয়ে সেটাকে কেটে দেয়, বুঝলেন? তো বীজটা যাতে নষ্ট না হয়, সেটা যেন পরবর্তীকালে সে খেতে পারে। তো এত বুদ্ধি কোথা থেকে আসে? এইটুকু তো পিঁপড়ে, আপনার থেকে বেশি বুদ্ধি। সব নলেজ ঠুস ঠুস করে ভরা আছে প্রকৃতিতে। সো আপনি আপ ঘটে চলেছে, আপনি আপ হয়ে চলেছে, অটোমেটিক্যালি হবে। কিন্তু তার মানে আমি যে কিছু করছি না তা নয়, আবার যখন করছি তখন পুরো ইনভলভ হব। তাছাড়া শরীর শ্বাস মন বুদ্ধি মেমোরি এগুলো পড়েছেন। তা আমরা কি করি, আমরা তখন কি করি, আমরা যখন কিছু করার চেষ্টা করি, তখন মানে কিছু করতে যাই, তখন ভাবি ঈশ্বর করবে। সব করে আমি করি না, ভগবান যেদিন টানবে সেদিন আশ্রমে যাব, ঈশ্বর খেলে খাওয়াবো। আর যখন আমরা বিশ্রাম করি, তখন আমি করি এই ভাব। তো বিশ্রামের মধ্যে দ্বন্দ্ব চলে আসে, আর শ্রমের মধ্যে তখন অলসতা চলে আসে, জীবন উল্টো উল্টো হয়ে যায়। ঈশ্বর টানলে আশ্রমে যাব, গুরুদেব চাইলে অ্যাডভান্স কোর্স করব, আপনাকে করতে হবে। গুরুদেব চাইবে না, গুরুদেব তো সবার ক্ষেত্রেই চায়, আপনার জন্য স্পেশাল থরি, গুরুদেব সবসময় চাই, তাই তো অ্যাডভান্স কোর্স রেখেছে, তাই তো আমরা রেখেছি, তাদের না চাইলে রাখতেই পারতাম। গুরুদেব সবসময় চাই আপনি আশ্রমে আসুন, আশ্রম তো আপনার জন্য খোলা, তো আপনাকে স্টেপ নিতে হবে। তো আমরা কি করি, উল্টো করি। হ্যাঁ, কি করি, শ্রমের সময় বিশ্রামের স্থিতি, আর বিশ্রামের সময় শ্রম, মন চলতে থাকে, তার ফলে না বিশ্রাম ঠিক করে হয়, না শ্রম ঠিক করে করি। তো জীবন এরকম হয়ে যায়, ঠিক আছে না? সংঘাতের মধ্যে স্বস্তিকে খুঁজে নাও, বিরোধের মধ্যে শান্তি। তো সংঘাতের মধ্যে স্বস্তি খুঁজে নিতে গেলে কি করতে হবে, নিজেকে কর্তা ভাব থেকে আলাদা করতে হবে, আর নিজের ন্যাচারাল নেশে আসতে হবে। আর বিরোধের মধ্যে শান্তি, তো শান্তিকে খুঁজতে গেলেও বিরোধের মধ্যেই খুঁজতে হবে। সবকিছুর মধ্যে অপোজিট ভ্যালু থাকবে, অপোজিট থাকবেই। আপনি যদি শুধুমাত্র, যেমন হ্যাপিনেস পয়েন্ট, শুধুমাত্র সুখকে নেন, শুধুমাত্র যদি শান্তিকে নেন, শুধুমাত্র সুখ, শান্তি, ভালো লাগা, তারপরে এইগুলো যদি নিয়ে যদি থাকেন, সাফল্য জীবনে চলবে, চলবে না। আমি বিরোধ চাই না, আমি অশান্তি চাই না, আমি দুঃখ চাই না, আমি ব্যর্থতা চাই না। তো একটা যদি চাই আর একটা যদি না চাই, তাহলে কি হবে, দুটোরই অস্তিত্ব থাকবে, দুটোই অস্তিত্ববিহীন হয়ে যায়। এবং একটা আছে তার আরেকটার ভ্যালু আছে, একটা আরেকটার ভ্যালুকে বাড়ায়, আর একটা আছে তার আরেকটার অস্তিত্ব আছে, মানে অস্তিত্ব থাকার জন্য দায়ী, আবার তার মূল্যকে বাড়িয়ে দিচ্ছে। তো দেখে মনে হয় যে এগুলো অপোজিট, কিন্তু অপোজিট নয়। কি
একে অপরের পরিপূরক। তো শান্তি চাই, কোথায় চাই? বিরোধ চাই না। আরে বিরোধের মধ্যেও শান্তিকে খোঁজো। সুখ শান্তির মধ্যে তো শান্তি তো আছে, বিরোধের মধ্যেও শান্তিকে খোঁজো। তবেই জীবনে তুমি শান্তিকে উপলব্ধি করতে পারবে। না, ভিতর থেকে স্থির হও। অপোজিট ভ্যালুস আর কমপ্লিমেন্টারি। বিরোধ, শান্তি আছে তো অশান্তিও থাকবে, সুখ আছে তো দুঃখও থাকবে। এই নলেজে, এই জ্ঞানে তুমি সজাগ হয়ে যাও। তো নিজের স্টেবিলিটিকে খোঁজো, তখন নিজে স্থির হও। যে কোনো পরিস্থিতিতে নিজের ভিতরে সেই সুখকে, নিজের ভিতরে সেই স্থিরতাকে, নিজের ভিতরে সেই শান্তিকে, ন্যাচারালনেসকে কোনোভাবেই মানে হারিও না, নিজের ন্যাচারালনেস থেকে দূরে যেও না। তো বিরোধের মধ্যেও তুমি শান্তিকে খোঁজো, সংঘাতের মধ্যে স্বস্তিকে খোঁজো, আর বিরোধের মধ্যে শান্তিকে খোঁজো। যে কোনো কাজে, যে কোনো জায়গায় আমরা লিপ্ত হচ্ছি, ব্যক্তি বস্তু পরিস্থিতি, তখন তুমি কর্তা ভাব থেকে তুমি দূরে এসো, তো তুমি তখন সংঘাতের মধ্যে স্বস্তিকে পাবে। আর জীবনে যা কিছু ঘটে চলেছে, একেই বলে তপস্যা, আর একেই বলে অ্যাডভান্স কোর্সের তিতিক্ষা। অপোজিট ভ্যালুজ আর কমপ্লিমেন্টারি। যা কিছু জীবনে আহ, ঘটে না কেন, ভালো মন্দ খারাপ, সবগুলোকে সমানভাবেই গ্রহণ করো, স্থির হও, স্টেবল থাকো, এবং সেই ঘটনা অনুযায়ী, সেই সিচুয়েশন অনুযায়ী তোমার যেটা করণীয় তুমি সেটা করো। তো বিরোধের মধ্যে শান্তি খোঁজো। ঠিক আছে, এখানে গুরুদেব বলে দিল অপোজিট ভ্যালুজ আর কমপ্লিমেন্টারি, তুমি কোনো কিছু করতে না। তো তুমি যখন সংঘাতে আর সাংসারিক কৌতুকে ক্লান্ত হয়ে পড়ো, তখন নিজের জন্য, নিজের সত্তার স্বস্তি খুঁজে নাও। স্বস্তি যদি তোমার একঘেয়ে লাগে, তাহলে সাংসারিক কৌতুকের মধ্যে আবার চলে যাও। আর তুমি যদি গুরুর ঘনিষ্ঠ হও, তাহলে তুমি একসঙ্গে দুটোই করতে পারবে। আজকে এটা শেষ করা দরকার ছিল। চলে আসো। আচ্ছা, তুমি যখন সংঘাত আর সাংসারিক কৌতুকে ক্লান্ত হয়ে পড়ো, তখন নিজের জন্য, নিজের সত্তার স্বস্তি খুঁজে নাও। তুমি যখন সংঘাতে আর সাংসারিক কৌতুকে ক্লান্ত হয়ে পড়ো, তখন নিজের জন্য, নিজের সত্তার জন্য স্বস্তি খুঁজে নাও। স্বস্তি যদি তোমার একঘেয়ে লাগে, তাহলে সাংসারিক কৌতুকের মধ্যে আবার চলে যাও। কাজ কর্মে আপনি, শ্রমের মধ্যে আপনি ক্লান্ত হয়ে গেছেন, ঠিক আছে, তখন বিশ্রাম করুন। বিশ্রাম করতে করতে তখন ধ্যান করো। সেবা করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তখন ধ্যান করো। ধ্যান করতে করতে মনে হচ্ছে অনেক ধ্যান করে নিয়েছি, চলো এবার কিছু করি, তো অ্যাক্টিভিটিতে লেগে পড়ো। তো বিশ্রাম করতে করতে ক্লান্ত হয়ে গেছে, তো রেস্ট করো। রেস্ট করতে করতে একঘেয়ে লাগছে, ঠিক আছে, তুমি বিশ্রাম, ফির শ্রমে লেগে যাও। সাংসারিক কাজকর্ম, এইসব ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে তুমি ক্লান্ত হয়ে গেছো, ঠিক আছে, চলো থরিদের কিছু সময়ের জন্য পুজো আর্চা, এইসব আড়ম্বরে পড়ো, ঠিক আছে, ধ্যান করো, সাধনা করো, ভজন করো, কীর্তন করো, সৎসঙ্গে ইনভলভ হয়ে যাও, সেবা করো। ঠিক আছে, যখন মনে হচ্ছে না আবার সেবা করছি, ধ্যান করছি, হ্যাঁ, অনেকটা করে নিয়েছি, ঠিক আছে, তুমি আবার নতুন ঊর্জার সাথে তুমি আবার সাংসারিক কাজে লেগে পড়ো। তো দুটোকে ব্যালেন্স করো জীবনে, দুটোকেই ব্যালেন্স করো। তো আছে না আমাদের শ্রীকৃষ্ণের শ্লোক ভগবদ গীতাতে, যুক্তাহারা বিহারস্য। তো আমরা কি করব, শ্রম, বিশ্রাম আর শ্রমের মধ্যে উপযুক্ত ব্যালেন্স, বিশ্রাম আর অ্যাক্টিভিটির মধ্যে উপযুক্ত ব্যালেন্স। শুধু ধ্যান করলে হয় না, তার সাথে উপযুক্ত বিহারও চাই, মানে কিছু শ্রমেরও প্রয়োজন। শুধু যদি ধ্যান করেন, সাধনা করেন, আপনার কোনো প্রগতি হবে না। তার সাথে উপযুক্ত শ্রম চাই, তার জন্য উপযুক্ত সেবা চাই। দুটো সেবার মাঝে পিলার কি, দুটো সেবাকে ধরে রাখার জন্য পিলার হলো মেডিটেশন, আর দুটো ধ্যানের মাঝে পিলার কে, দুটো ধ্যানের মাঝে পিলার হলো সেবা। সেবা, স ইবা, যেটা নিজে থেকে করি, নিজের ভেবে করি, আর যেটা তাকে ভেবে করি, সেই হলো সেবা। যার বিনিময়ে আমি কিছু চাই না, বিং অ্যাভেলেবল এট দ্য প্রেজেন্ট মুভমেন্ট, সেটাই হলো সেবা। এটা খুশিও চাই না, থ্যাংক ইউও চাই না, কিছু চাই না, সেটাকেই বলে সেবা। সংঘাত আর সাংসারিক কৌতুকে যখন ক্লান্ত হয়ে পড়ো, তখন নিজের জন্য, নিজের সত্তার স্বস্তি খুঁজে নাও। ফির চলো, মেটেরিয়াল ওয়ার্ল্ডে প্রচুর ইনভলভ হয়ে গেছি, খুব চলছে, খুব দৃশ্য জগতে ফেঁসে কাজ করছি, অ্যাক্টিভিটি। তো ফির চলো ধ্যান করো, নিজের গভীরে ডুব দাও, নিজের সত্তার জন্য স্বস্তি খুঁজে নাও।
ধ্যান করো, প্রাণায়াম করো, সহজ মেডিটেশন করো, সহজ সমাজে যারা ধ্যান শিখেছে গাইডেড মেডিটেশন করুন, ধ্যান করুন, সুদর্শন ক্রিয়া করুন। ধ্যান করতে করতে কত ধ্যান করবে। তো চলো উঠে পড়ো। ধ্যান করার পরে ঊর্জা সঞ্চার হয়েছে, এনার্জি পেয়েছেন, স্টেবিলিটি এসছে, খুশি এসছে, সেই ঊর্জার সাথে নিজের মেটেরিয়াল ওয়ার্ল্ডে আবার ঢুকে পড়ো, আবার ঊর্জার সাথে কাজ করো। এই হলো। আর তুমি যদি গুরুর ঘনিষ্ঠ হও তাহলে তুমি একসঙ্গে দুটোই করতে পারো। এই হলো মজাদার ব্যাপার। তো কালকে বলছিলাম যে গুরুর ঘনিষ্ঠ, তাই না? গুরুর ঘনিষ্ঠ মানে কি? হ্যাঁ, টপিকে আছে। গুরুর ঘনিষ্ঠ হওয়া তখন তুমি দুটো একসাথেই করতে পারবে। এই একটা লাইনে বহু কিছু লেখা আছে। অনেকে ভাবে যে আরে আপনি এত বিজি থাকেন, তা সত্ত্বেও স্পিরিচুয়ালিটি কি করে করেন? আপনি এত প্রফেশনের সাথে যুক্ত, এত রেসপন্সিবিলিটি, তা সত্ত্বেও ধ্যান প্রাণায়াম কি করে করেন? সংসারের এত কাজ, তা সত্ত্বেও আমি কি করে করব? আমি ডিএম, আমি আইপিএস অফিসার, আমি কলেজে চাকরি করি, আমি স্কুলে করি, আমি এইচএম, আমি অমুক, আমি তমুক, এত রেসপন্সিবিলিটি, তার সত্ত্বেও ধ্যান প্রাণায়াম করবো কি করে? তো ভিতরে তুফান যখন শান্ত হয়, বাইরের তুফান আমাদেরকে প্রভাবিত করতে পারে। ঠিক আছে? তো ভিতরে যদি আমাদের দুটো ওয়ার্ল্ড, একটা ইনার ওয়ার্ল্ড, একটা আউটার ওয়ার্ল্ড, একটা ভিতরের জগৎ, একটা বাইরের জগৎ। তো ভিতরের জগতে যখন স্থিরতা আসে, স্টেবিলিটি আসে, তো বাইরের জগতে সমস্ত অস্থিরতাকে আমরা কি করতে পারি? মেনটেন করতে পারি। তো প্রশ্ন হলো, আমরা যখন গুরুর ঘনিষ্ঠ হব, একটা খুব ভালো জিনিস মনে পড়ছিল, ভুলে গেলাম বলতে বলতে। আমরা যখন গুরুর ঘনিষ্ঠ হব, তো তখন কি হবে? তখন দুটোকে একসাথে করতে পারবো। তার মানে গুরুর ঘনিষ্ঠ হওয়া মানে কি? মানে গুরুর পাশে থাকা, গুরুর কথা শোনা, এরকম নয়। গতকালকে বলছিলাম, গুরুর ঘনিষ্ঠ মানে হলো নিজের ভিতরে যতটা স্থিরতা আসবে। আমাদের ভিতরে সেই তত্ত্ব আছে যার কখনো পরিবর্তন নেই। সেই দিকে যখন আমরা যতটা এগিয়ে যাবো, আমার দৃশ্য থেকে যখন দৃষ্টার দিকে যাবো, আমরা অহং থেকে যখন আত্মার দিকে যাব, আমরা নিজেকে যখন দেহভাব, যখন অন্য কিছু রূপে যখন দেখবো, যে আমরা কি শরীর? শরীর না। আমরা কি শ্বাস? শ্বাস নয়। দেখুন আমরা কি নয়, আগে সেটা দেখুন। আমরা কি মন? মন নয়। আমরা কি বুদ্ধি? বুদ্ধিও নয়। আমরা কি মেমোরি? আমরা মেমোরিও নয়। সব দৃশ্য। তাহলে আমরা কি? আমরা কি স্ত্রী? না। আমরা কি শুধু পুরুষ? নয়। স্ত্রী পুরুষ তো একটা শরীরের একটা নাম। তা আমি কি? আমার নাম এই, আমার নাম ওই। আপনার নাম কি শুধু তাই? আপনি কি শুধু তাই? তখন দেখবেন যে না, এর পরেও আমার একটা কিছু অস্তিত্ব আছে, এর পরেও এর কিছু উত্তর আছে। তো এই উত্তরই আমাদেরকে কি বলে, গুরুদেব বলে, এই উত্তর কাউকে জিজ্ঞেস করার দরকার নেই যে তুমি কে এবং তুমি কি, তোমার জন্মের উদ্দেশ্য কি, তোমার কি করণীয়। এই উত্তর, এই প্রশ্নকে নিজের সাথে রাখো, তাহলে তুমি সঠিক ট্র্যাকে থাকবে। এই উত্তরই তোমাকে স্পিরিচুয়াল বানাবে, মানে স্পিরিচুয়ালিটিতে সঠিক ট্র্যাকে নিয়ে যাবে। ঠিক আছে না? এই উত্তরই স্পিরিচুয়ালিটিতে সঠিক ট্র্যাকে আমাদেরকে নিয়ে যাবে। এই উত্তর খোঁজার দরকার নেই। তো যত আমরা এই দৃশ্য জগৎ থেকে বেরিয়ে দৃষ্টার দিকে যাব, নিজের অস্তিত্বের গভীরে যখন ডুব দেব, নিজের কেন্দ্রে যখন স্থির হব, তত আমরা गुरुर घनिष्ठ हबो। हमारे अंदर जो छिपा प्रकाश है वही गुरु है। गुरु कोई बाहर नहीं है, गुरु कोई 6 फुट का शरीर नहीं है, 5 फुट 6 फुट का। गुरु को एक शरीर रूप से देखो ही मत। गुरु कोई शरीर है ही नहीं। जो मूर्ख है वो उसको गुरु को शरीर सोचते हैं। गुरु तो इस शरीर से परे है। गुरु सूक्ष्म शरीर में पूरा जगत में विद्यमान है। गुरु सब कुछ जानते हैं। तो गुरु सिर्फ शरीर है ही नहीं, गुरु तो शरीर ही नहीं, गुरु शरीर परे किछु। আর এই তত্ত্ব শুধু বাইরে নেই, আমাদের ভিতরেই আছে। তো যত আমরা এই ভিতরে এই তত্ত্বের দিকে এগিয়ে যাব, যত আমাদের ভিতরে স্থিরতা আসবে, তত আমরা গুরুর ঘনিষ্ঠ হব। আমাদের ভিতরে যত স্থিরতা আসবে, বাইরের অস্থিরতা আমাদেরকে আর প্রভাবিত করতে পারবে না। গুরুর যখন আমরা ঘনিষ্ঠ হব, তখন আমরা দুটোই একসাথে করতে পারবো। কি কি? যে এই যে সংঘাত, তুমি যখন সংঘাতে আর সাংসারিক কৌতুকে ক্লান্ত হয়ে পড়ো, তখন নিজের সত্তার জন্য স্বস্তি খুঁজে নাও। আর স্বস্তি যদি তোমার একঘেয়ে লাগে, তাহলে সাংসারিক কৌতুকের মধ্যে আবার চলে যাও। সাংসারিক অ্যাক্টিভিটি মধ্যে ক্লান্ত হয়ে গেছো, ঠিক আছে, তাহলে ধ্যান করো। ধ্যান করতে করতে তখন মনে হয় যে অনেক ধ্যান করে নিয়েছি, চলো এবার কিছু করি। ঠিক আছে, সাংসারিক কাজে করো, লেগে পড়ো।
তো যখন আমরা গুরুর ঘনিষ্ঠ হবো তখন দুটোকে একসাথে করতে পারবো। মানে ভিতরে যখন স্থিরতা থাকবে তখন কি হবে, আমি ইনার ওয়ার্ল্ডকে মেনটেন করতে পারবো আর আউটার ওয়ার্ল্ডকেও মেনটেন করতে পারবো। আউটার ওয়ার্ল্ড ইনার ওয়ার্ল্ডকে প্রভাবিত করে, ইনার ওয়ার্ল্ড তেমনি আউটার ওয়ার্ল্ডকে প্রভাবিত করে। তো ইনার ওয়ার্ল্ডের প্রভাবিত করার ক্ষমতা আউটার ওয়ার্ল্ডকে অনেক বেশি। আগেকার দিনে মুনি ঋষিদের ভিতরে এত স্থিরতা থাকতো, এত তারা অহিংসাতে মজবুত হতেন, তারা বনে জঙ্গলে বসে থাকলে হিংস্র প্রাণীরা এসে তার কাছে এসে আর হিংসা দেখাতো না। তাদের ভিতরে সেই হিংসা চলে যেত, তারা প্রভাবিত হয়ে যেত সেই তপস্বী মুনি ঋষি সাধকদের সান্নিধ্যে এসে। তো ইনার ওয়ার্ল্ডের প্রভাবিত করার ক্ষমতা আউটার ওয়ার্ল্ডকে অনেক বেশি। ইয়াত পিণ্ডে তৎ ব্রহ্মাণ্ডে, আরে যা আমাদের শরীরে আছে তাই ব্রহ্মাণ্ডে আছে। ব্রহ্মাণ্ডতে পুরো 5 তত্ত্ব যে ভাবে আছে আমাদের শরীরও সেই ভাবে আছে। বুঝলেন? তো যখন আমাদের ভিতরে স্থিরতা থাকবে তখন দুটোকে করতে পারবো, স্থিরতা মেনটেন করতে পারবো, সাংসারিক কাজকেও আমরা পুরো সাংসারিক কাজে আমরা পুরো ইনভলভ হতে পারবো। ঠিক আছে, বোঝা গেল? যখন গুরুর ঘনিষ্ঠ হবো তখন আমরা দুটোই একসাথে করতে পারবো, আলাদা করে করার কোনো দরকারই নেই। ঠিক আছে। তো উত্তরটা কি, যে প্রশ্নটা করলাম যে এত বিজি থাকে, এত কাজকর্মে লিপ্ত বা এত ভালো প্রফেশনের সাথে যুক্ত আছে, মানে ব্যস্ত প্রফেশনের সাথে একদম সময় নেই, তা সত্ত্বেও সে ধ্যান করে, তার সত্ত্বেও সাধনা করে, তার সত্ত্বেও অ্যাডভান্স কোর্স করে, কি করে করে? তো ভিতরে যার যত স্টেবিলিটি, সে বাইরে আউটার ওয়ার্ল্ডকেও সে ততটা মেনটেন করতে পারে। তো এটাই হলো সিক্রেট, যে আপনি এত ব্যস্ততার মধ্যে সময় কি করে বার করেন। গুরুদেব এখানে এই সিক্রেট দিয়েছে। আপনি তো ব্যস্ততার মধ্যে আপনি সবকিছুকে মেনটেন করেন কিভাবে, এটাই হলো সিক্রেট। বোঝা গেল? এটা হলো সিক্রেট, সবকিছুকে মেনটেন করবো কি করে। আমার শাশুমা এই বলে, বর এই বলে, তাই বলে, মেনটেন করতে পারি না, সমস্যা হয়। ভিতরে স্থিরতা বানান, সবকিছু মেনটেন করা শিখে যান। ভিতরে স্থিরতা দরকার, স্টেবিলিটি দরকার। ঠিক আছে, আপনার দিকেও হাসছে। হ্যাঁ, চলো। তো আজকে আমাদের এইটুকুই। তো আর কিছুটা বাকি আছে। আগামীকাল অবশ্যই একদম 100% বাকি টপিকটুকু পড়ে এবং ডিসকাস করে শেষ করে দেবো। ঠিক আছে, আজকে জয়ন্তী দিয়ে আমাদের